हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी 1 पाउंडेर एक मैंगो केकेर सम्पूर्ण रेसिपि सह डेकोरेशनेर भिडियो निये एसेछि। भिडियोटा भालो लागले प्लिज चैनलटा सबस्क्राइब करबार अनुरोध जानालाम। देखुन एखाने प्रथमे आमी दुटो डिम निये नियेछि आर इलेक्ट्रिक बिटार दिये बिट करे निচ্ছি। एखाने अल्प परिमाणे एकटु लवण दिये दिलाम 1/4 टीस्पून। तारपर स्टेप बाई स्टेप आमी चिनिटा दिये दिচ্ছি। धीरे धीरे स्टेप बाई स्टेप चिनिटा दीते हबे। এইভাবে 4 থেকে 5 মিনিট इलेक्ट्रिक बिटार दिए बिट করলেই खूब सुंदर भावे একটা ফমি आकार হয়ে যাবে। ডিম আর চিনিটা মিশে যাবে একসাথে। চিনিটা প্রথম 2 থেকে 1 মিনিট 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বেশি দূর লেংদি করবেন না, কারণ চিনির মধ্যে যদি দানা থাকে তাহলে সেটা কেকের ফোমটা রেডি করতে অসুবিধে করবে আর কেকটা বেক হওয়ার পরেও চুপসে যাওয়ার সম্ভাবনা থাকবে, বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন ধীরে ধীরে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এসেন্স দিয়ে দিলাম, এরপর আমি অয়েল দিয়ে দেব। এসেন্স অয়েল দিয়ে অল্প করে আমি 2 থেকে 3 সেকেন্ডের জন্য বিট করে নেব, বেশি সময় করব না। এরপর একটা স্ট্রেনারের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, অল্প করে চেলে চেলে দেব। আমার যে সমস্ত বিগিনার বন্ধুরা কেক বানাচ্ছেন তাদের ময়দা দেওয়ার সময় এই ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে বা বসে যাচ্ছে, তারা আমার এই ভিডিওটা দেখে ধীরে ধীরে দেখুন আমি কিভাবে ময়দাটা দিয়ে দিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। এটা দেখে অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। আশা রাখছি আপনাদের ফোম ভালোভাবেই রেডি হবে, বসবে না। দেখুন এখানে আমি খুবই আস্তে আস্তে করেছি, কিন্তু ভিডিও একটু ফাস্ট দেখানো হয়েছে। আর একটা স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দেব ময়দাটা কত সুন্দরভাবে মিশে গেছে। আগে থেকে একটা 6 ইঞ্চির মোল্ড বাটার পেপার আর তেল দিয়ে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিলাম। এরপর ভালোভাবে ওটিজিতে আমি বেক করে নিয়ে এসেছি 140 ডিগ্রিতে 30 মিনিটের জন্য। আপনারা এটা গ্যাস ওভেনেও 30 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে বেক করে নিতেই পারেন, কোনো অসুবিধে নেই। আর আপনাদের ওটিজি টেম্পারেচার অনুযায়ী আপনারা তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে নেবেন, সেট করে নেবেন। দেখুন ধীরে ধীরে আমি উপরের অংশের লেয়ারটা কেটে নিচ্ছি। আমার ওটিজিতেও টেম্পারেচার বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। একটু গরমের সময় টেম্পারেচার ভীষণ লো হয়ে যায়, হতেই যায় না আর বেক হতেই যায় না কেকটা। কিন্তু যখন একটু ঠান্ডা মতন থাকে তো কম টেম্পারেচারেই খুব সুন্দর কেক বেক হয়ে যায়। এটা ইলেকট্রিকের যে রেঞ্জটা থাকে টেম্পারেচারের উপর আপ ডাউনটা নির্ভর করে বিশেষ করেই। আর দেখুন এখানে 3টে লেয়ারে আমি ভাগ করে নিয়েছি। এরপর একটা বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডের মধ্যে অল্প পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। যেহেতু এই কেকটা অনেকটা দূর থেকেই আমার কাছে অর্ডার এসেছিল আর উনি নিয়ে যেতে যাতে অসুবিধে না হয় সেই জন্যই আমি বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম। আপনারাও বন্ধুরা একটু বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে তারপর কেক স্পঞ্জটা বসাবেন, যাতে কেকটা নিয়ে যাওয়ার সময় একটু কাত হয়ে গেলেও যেন পড়ে না যায় বোর্ড থেকে, এই জন্যেই ক্রিমটা লাগানো হয়। এরপর এখানে সুগার সিরাপের সাথে 1 টেবিল স্পুন আমি ক্রাশ মিশিয়ে সেটা দিয়ে সোপ করে নিয়েছি আর অল্প পরিমাণ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ক্রিমটা লেয়ারের মধ্যে ছড়িয়ে নিতে হবে একেবারে সমানভাবে। দেখুন আমি ক্রিমটা লেয়ারের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এরপর ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেব। এটা আমি মালাসের ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করছি। এইভাবে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে যদি কেক বানান কেকটা খেতে খুবই সুস্বাদু হয়, খুবই টেস্টি হয়। আর অবশ্যই এই ক্রাশগুলো লেয়ারের মধ্যে একটা প্যালেট নাইফ দিয়ে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় রাখলে হবে না, যাতে প্রত্যেকটা বাইটে পড়তে থাকে কেকটা কাট করার পর। ধীরে ধীরে আমি দ্বিতীয় স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি আর একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। ভালোভাবেই একটু সোপ করে নিতে হবে, না হলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবারও অল্প করে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি আর একটা প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে চারিদিকে ক্রিমটা ছড়িয়ে দেব সমানভাবে। একটু ধৈর্যের কাজ, একটু সময় নিয়ে ধৈর্য ধরে করলে অনায়াসেই পারা যায়। আমি একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি, যাতে আমার ক্রাম কোটিং করার সময় কোনো রকমের অসুবিধে না হয়। একই রকমভাবে আমি দ্বিতীয় লেয়ারেও ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিলাম।
স্প্রেড করে নিচ্ছি। আমার যেন মনে হলো কোথাও একটু কম লাগছে, তো আমি আরেকটু ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দেব। দেখুন আরেকটু ম্যাঙ্গো ক্রাশ আমি এখানে দিয়ে দিয়েছি আর একই রকমভাবে স্প্রেড করে নিয়েছি। কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন না বন্ধুরা। কোয়ালিটি যদি ঠিক রাখেন আর পারফেক্ট রেসিপি ফলো করে যদি কেক বানান, তো আপনার যে ক্লায়েন্টরা কেক নেন ওনারা কোথাও যাবেন না, রিপিটেড হবেন আর বারবার আপনার কাছ থেকে কেকের অর্ডার করবেন। তো সব সময় কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করবেন না বন্ধুরা, এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি। আর আমরা যারা হোম বেকার আমরা কখনোই সেটা করি না। আর আমি এখানে ক্রিমটা শেষ হয়ে যাচ্ছিল, আনতে গিয়ে একটু ক্যামেরাটা অফ করেছিলাম, তো সেটাই রয়ে গেছিলো। তারপর দেখছিলাম যে আমার ক্রাম কোটিং করা হয়ে গেছে, কিছু করার নেই, আমি অন্য ভিডিওতেও দেখিয়ে দেই ক্রাম কোটিংটা। তো ক্রিম দিয়ে এখানে ক্রাম কোটিং আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে। বোর্ডটা আমি পরিষ্কার করে মুছে নিলাম। এরপর ফ্রিজের মধ্যেও সেট করতে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য, যাতে অল্প পরিমাণ ক্রিম দিয়ে খুব সহজেই আমি একটা ফিনিশিং আনতে পারি। ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে খুব সুন্দর একটা ফিনিশিং এসে যাবে, যেটা আপনি ভাবতেও পারবেন না। আমি ভিডিওর মধ্যে খুবই ধীরে ধীরে দেখানোর চেষ্টা করেছি। যারা নতুন কেক বানাচ্ছেন, ফিনিশিং আনতে অসুবিধে হয়, এই ভিডিওটা দেখলে পারফেক্টভাবে একটা কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবেন আশা রাখছি আমি। উপরের অংশেও আমি ক্রিম দিয়ে ধীরে ধীরে চারিদিকে স্প্রেড করে নিলাম। আর প্যালেট নাইফটা এক জায়গায় স্থির থাকবে, কখনোই এদিক সেদিক হবে না। বাম হাত দিয়ে টার্নিং টেবিলটা বারবার ঘুরতে থাকবে, তাতে একটা স্মুথ ভাব এসে যাবে আর ফিনিশিংটা খুব সহজেই এসে যাবে। দেখুন খুব সহজেই আমার ফিনিশিংটা এসে গেছে, কোনো রকমের ঝামেলা হয়নি। আর যেহেতু আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কেকটা 15 থেকে 20 মিনিটের জন্য, সেই জন্য খুব কম সময়ের মধ্যেও আমার ফিনিশিংটা হয়ে যাচ্ছে আর কোনো রকমের ক্রাম্প বেরিয়ে আসে না কেকের মধ্য থেকে। বন্ধুরা আবারও বলছি, আমার এই কেকের রেসিপিটা আর ডিজাইনটা যদি আপনাদের হেল্পফুল মনে হয়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা, আপনাদের কমেন্ট আমাকে আরও নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। আমি এটা নিউট্রাল জেল দিয়ে বানিয়েছিলাম, ডেকোরেশানে নিউট্রাল জেল ব্যবহার করেছি। এখানে 3 টেবিল স্পুন আমি নিউট্রাল জেলের সাথে 1 টেবিল স্পুন ওয়াটার মিশিয়েছি। কখনোই বেশি ওয়াটার এখানে মেশানো যাবে না, বেশি ওয়াটার মেশালেই লিকুইড হয়ে যাবে আর এটা স্টে করবে না কেকের উপর। এখানে 4 থেকে 5 ড্রপ আমি ইয়েলো ফুড জেল কালার মিশিয়ে নিয়েছি। ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে কোনো রকমের লাম্পস না থাকে। নিউট্রাল জেলের মধ্যে, যেটাকে আমরা পাইপিং জেলও বলে থাকি, একটু দানা দানা লাম্পস মতন থাকে, তো সেইটা ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। ফিনিশিং করার পর কেকটা আমি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর একটা কম দিয়ে আমি কম করে নিচ্ছি চারিদিকে খুব সুন্দরভাবে কেকটা যাতে দেখতে ভালো লাগে। এরপর যে নিউট্রাল জেলটা আমি ইয়েলো জেল কালার দিয়ে রেডি করে রেখেছিলাম, সেটা দিয়েই ডেকোরেশন করে নেব। সমস্ত নিউট্রাল জেলটা আমি কেকের মিডিলে ঢেলে নিয়েছি আর একটা প্যালেট নাইফ দিয়ে খুবই আলতো হাতে এটাকে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। খুবই আলতো হাতে কাজটা করতে হবে বন্ধুরা, বেশি জোরে প্যালেট নাইফ ধরতে গেলেই ক্রিম উঠে চলে আসবে আর ডেকোরেশনটা একেবারে গড়বড় হয়ে যাবে। একেবারে আলতো হাতে আমি এখানে প্যালেট নাইফটা ধরেছি, যেটা একেবারে প্র্যাকটিস করতে করতেই আসবে, একেবারে আসবে না একবার বা দুবার করার পর। প্র্যাকটিস করলে নিশ্চয়ই চলে আসবে। আর এখানে আমি কোনো রকমের পাইপিং ব্যাগ ইউজ করছি না, স্পুন দিয়েই এখানে ড্রিপিংটা আমি করে নিচ্ছি। আপনারা এখানে পাইপিং ব্যাগ ইউজ করতেও পারেন, কোনো রকমের অসুবিধে নেই, তাহলে কাজটা আরও সুবিধে হবে। আর আমি এখানে করলাম না, কেবলমাত্র স্পুন দিয়েই করে নিলাম। ধীরে ধীরে এই কাজটা করতে হবে যেন এই নিউট্রাল জেলটা এদিক সেদিক না পড়ে যায়। আর উপর থেকে আমি একটু চকলেট গানাশ দিয়ে একটা সিম্পল ডিজাইন করেছি। বেশি অতিরিক্ত ক্রিম এখন কেউই পছন্দ করে না, সবাই বলে দিতে থাকে যে ম্যাডাম একটু অল্প পরিমাণ ক্রিমের উপর ডিজাইন করবেন। তো আমি কি ডিজাইন করব খুঁজে পাচ্ছিলাম না, তো মাথায় যেটা এসেছিলো সেটাই করে নিয়েছি। আমার কাছে একটু চকলেট গানাশ ছিল, তো সেটা দিয়েই আমি এখানে একটু ছোট ছোট করে
করে নিয়েছি একটা ডিজাইন, আর একটা স্কিওয়ার দিয়ে টেনে নিলাম যাতে লাভ সাইনের মতন হয়ে যায়। আর আমার কাছে 3টে এখানে টপার ছিল চকলেটে, সেটাই বসিয়ে দিয়েছি। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক কেক বানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট